হ্যালো ভিউয়ার্স, আজকে আরও একটি চমৎকার এক্সপ্লেনেশন নিয়ে এসেছি আপনাদের জন্য। ওয়েট, আচ্ছা, আপনারা যারা ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন অলরেডি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তো? না করে থাকলে এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। পরবর্তী ভিডিও দেওয়ার পর সবার আগে যাতে আপনার কাছে সেই নোটিফিকেশনটি চলে যায়, এবং এটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। কীভাবে একটি ছেলে কম বয়সে মোবাইল মেকানিক থেকে বুদ্ধি, পরিশ্রম এবং চেষ্টা দিয়ে একটি কোম্পানির মালিক হয়ে ওঠে, সেটাই এই মুভিটির এক্সপ্লেনেশনে জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। চায়নার একটি শহরে 20 বছরের ছেলেটির নাম ছিল জিংহো। তার সাথে থাকতো 6 বছর বয়সী ছোট বোন। তারা একটি ভাড়া বাড়িতে থাকতো, কিন্তু বছর কয়েক আগে তাদের মা মারা গিয়েছিল। ছোটবেলায় বাবা সবাইকে রেখে চলে যায়, তাই ছোট্ট বোনটির দায়িত্ব নিয়েছিল জিংহো। তাই নিজেদের খরচের জন্য পড়াশোনা বাদ দিয়ে একটি মোবাইল রিপেয়ারিং দোকানে কাজ করত। এই কাজ করে কোনো রকম কষ্ট করে দিন কেটে যেত তাদের। ছোট বোনকে স্কুলে দিয়ে এসে সে আবার তার কাজে চলে যায়। এভাবে দিন কাটছিল। বেশ কিছুদিন ধরে জিংহোর বোন একটি শারীরিক সমস্যায় ভুগছিল। ডাক্তারের কাছে যাওয়াতে ডাক্তার বলে ওর হার্টে একটা রোগ ধরা পড়েছে। একই রোগটি তার মায়েরও ছিল। ওর বোনকে বাঁচাতে চাইলে 2 বছরের মধ্যে হার্টে একটা অপারেশন করতে হবে। এই অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন, কিন্তু এত টাকা কিভাবে সে ম্যানেজ করবে? সে যে কাজ করত সেই টাকা দিয়ে সংসার চালাতে কষ্ট হয়ে যায়, আবার অপারেশনের টাকা কিভাবে ম্যানেজ করবে, এই বিষয় নিয়ে সবসময় চিন্তিত থাকতো জিংহো। কিছুদিন পর জিংহোর কাছে তার বন্ধু রাতে ফোন দেয়। তার বন্ধু জিহাম একটি বড় ওয়্যার হাউসে ডেকে পাঠায় তাকে। সেখানে অনেক কোম্পানির বিভিন্ন মালপত্র স্টোর করে রাখা হতো। অনেক বড় বড় বাক্সে সেখানে অনেক ফোন রাখা আছে। বন্ধু জিহাম বলে এই সমস্ত ফোন একটা এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানির মালিক ইতালি থেকে কিনে এনেছে। বিগত 2 বছর এই স্টোর রুমের কোনো ভাড়া দিতে পারেনি, তাই তাদের স্টোর মালিক ঠিক করেছে এই ফোনগুলো বিক্রি করে রুম খালি করবে। এখন তুমি চাইলে 1 লাখ ইয়ান দিয়ে সবগুলো ফোন কিনে নিতে পারো। যেহেতু ফোনগুলো ছোট ছোট কিছু সমস্যা আছে, তবে তুমি এগুলো ঠিক করে আরও বেশি টাকায় এগুলোকে বিক্রি করতে পারবে। জিংহো ফোনগুলোর কোয়ালিটি টেস্টের রিপোর্ট এনে ঘরে এসে চিন্তা করে। সেখান থেকে আসার সময় একটা ফোনও সঙ্গে করে নিয়ে আসে, আর সে ফোনের রিপোর্ট অনুযায়ী সে ফোনটা ঠিক করার চেষ্টা করে। তারপর খুব সহজেই ফোনটা ঠিক করে ফেলে। সে বুঝতে পারে ওই স্টোর রুমে যে কয়টা ফোন আছে সবগুলোতেই খুব ছোট ছোট সমস্যা আছে, যেগুলো ঠিক করলে সে খুব সহজে ফোনগুলো সারিয়ে ফেলতে পারবে। তাই সে ঠিক করে ওই সব ফোন সে কিনে নেবে, কিন্তু তার কাছে যথেষ্ট পরিমাণ টাকা ছিল না। তাই সে নিজের দোকানে কাগজ বন্ধক রেখে বেশ কিছু টাকা লোন নেয়। সে ফোনগুলো যেখানে বিক্রি করতে পারবে সেখানে চুক্তি করতে যায়। জিংহো হিসাব করে দেখে সেখানে খুব ভালো একটা পরিমাণ লাভ হতে পারে তার। সে ভাবতে লাগলো এই টাকা যদি সে পায় খুব সহজে ছোট বোনের অপারেশন করতে পারবে। কিন্তু সেখানে 2 সপ্তাহের মধ্যে তাদের দেশের সরকার পুরনো ফোন কেনা বা বিক্রি করা বন্ধ করে দেয়। যদি কেউ বিক্রি করতে গিয়ে ধরা পড়ে তবে তার জেল হবে। এখন জিংহো সে দোকানদারের কাছে যায় যার সাথে সে চুক্তি করেছিল। সে জানিয়ে দেয় জিংহোর থেকে সে এখন আর কোনো ফোন নেবে না। জিংহো এখন খুব দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ সে তো কষ্ট করে যে ফোনগুলো কিনেছিল সেগুলো এখন আর কেউ কিনবে না। সে মাত্র কয়েকটা ফোনই বিক্রি করতে পেরেছিল। পরের দিন একটা বড় কোম্পানিতে যায়। জিংহোর কাছে যে ফোনগুলো ছিল সেই ফোনের কোম্পানিতে জিংহো গিয়েছিল। তার কাছে যত ফোন ছিল সব ছিল সেই কোম্পানিরই ফোন। জিংহো সেখানের ম্যানেজারের সাথে দেখা করে এবং ফোনগুলো সম্পর্কে জানায়। ম্যানেজার জিংহোকে বলে তার কাছে যে ফোনগুলো ছিল সেগুলো অনেক পুরনো মডেলের। তাই সে জিংহোকে বলে সে যদি মোবাইলগুলোর পার্টস আলাদা করে কোম্পানিতে কোয়ালিটি চেক পাস করাতে পারে তবে হয়তো পার্টসগুলো আলাদা বিক্রি করা যাবে। জিংহো একটা ফোনের সব পার্টস আলাদা আলাদা করে কোয়ালিটি চেক করায় এবং সব পাস করে যায়। সেটা যখন ওই ম্যানেজারকে জানাতে যায়
তখন ম্যানেজার জানায় এমন কোনো কথা জিংহোকে সে দেয়নি, যে পার্টসগুলো বিক্রি করা যাবে। এটা শুনে জিংহোর খুব রাগ হয়, কিন্তু সে কিছুই করতে পারছিল না। জিংহো কোনো উপায় না পেয়ে সে কোম্পানির মালিকের সাথে দেখা করার চেষ্টা করে। মালিক তখন খুব ব্যস্ত ছিল, কিন্তু মালিক এত ব্যস্ত ছিল যে জিংহোর কথা না শুনে গাড়িতে উঠে পড়ে। জিংহো এখন মালিকের গাড়ি ফলো করে পিছনে ছুটছিল। এখন ধরে ফলো করার পর জিংহো স্টেশনে পৌঁছায়। এই দেখে মালিক তাকে 10 মিনিটের সুযোগ দিয়েছিল মাত্র কথা বলার জন্য। জিংহো এই প্রস্তাব তাকে জানায় যে সমস্ত মোবাইল পার্টস সে তাদেরকে দিয়ে দিবে, সেগুলো তারা ইন্টারন্যাশনালভাবে বিক্রি করতে পারবে। কিন্তু তিনি তাতে রাজি হননি। জিংহো বলছে সে যদি সব পার্টস তাদেরকে আলাদাভাবে দিতে চায় তবে কি এগুলো সে নিবে। এতে মালিক রাজি হয়ে যায়। জিংহো এখন ভাবতে থাকে যে সে এখন কি করবে। তাহলে যদি সে এই কাজটা ঠিকভাবে করে তবে সে অনেক পরিমাণ টাকা পাবে, আবার নির্দিষ্ট সময়ের মধ্যে সব কাজ করতে হবে। এটাও তার পক্ষে অসম্ভব ছিল। যদি সে এই কাজে ফেল হয় তবে টাকা ও শ্রম সবই নষ্ট হবে। এর মধ্যে জিংহোর দোকানও কেড়ে নেওয়া হয়, কারণ সে যে লোন নিয়েছিল সেটা পরিশোধ করতে পারেনি। সে তার সাইকেলটাও বিক্রি করে দেয়, কারণ টাকার খুব প্রয়োজন ছিল তার। এরপর জিংহো তার আরেকটি বন্ধুর সাথে দেখা করে। সে বন্ধুর পায়ে পর্যন্ত ধরে একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য। তারপর তার বন্ধু যে ফ্যাক্টরিতে কাজ করত সেখানে একটা কাজের ব্যবস্থা করে দেয় তাকে। এরপর জিংহো তার কাজের জন্য আরেকটি দোকান খুঁজতে থাকে। তারপর জিংহো সে জায়গাটি পরিষ্কার করে নেয়। তারপর সেখানে সবগুলো মোবাইল নিয়ে আসে। জিংহো এখন তার কাজগুলোর জন্য আরও কিছু শ্রমিক খুঁজতে থাকে, কারণ এই কাজগুলো সে একা করতে পারবে না। তাই সে এমন মানুষ খুঁজছে যাদের কাজ চলে গেছে বা যারা লাইফ নিয়ে খুব ডিপ্রেশনে আছে। সে প্রথমে একটা মেয়ের খোঁজ পায়। সে আগে একটা ইলেকট্রনিক্স দোকানে কাজ করছিল। যেখানে আগে কাজ করতো সেখানে তার একটি অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে সে কানে কম শুনতো। এই জন্যই তাকে তার চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল। তারপর সে আরও একজন লোকের খোঁজ পায়, যে কিনা একটা কোম্পানির ম্যানেজার ছিল। কোনো এক কারণে তাকে জেল খাটতে হয়েছিল। এখন সে জিংহোর কাছে কাজ করবে। এভাবে সে অনেক মানুষকে কাজে নিয়ে নেয় এবং এভাবে একটি কোম্পানি হয়ে যায় তার। সেই কোম্পানির নাম দেওয়া হয় নাইস ভিউ। এরপর তারা সবাই কাজে লেগে যায়। জিংহো দিনের বেলা তার বন্ধুদের সাথে এই ফ্যাক্টরিতে কাজ করত, আর রাতের বেলা তার নিজের কোম্পানিতে মোবাইলের কাজ করত। জিংহোর বোনের শরীরটাও দিন দিন খারাপ হতে থাকে। জিংহোকে তার বোনের খেয়ালও রাখতে হতো। এভাবে কেটে যায় কয়েকদিন। জিংহো একটা বিয়ের পার্টিতে যায়। পার্টি থেকে এসে দেখে তার বাড়ির মালিক ঘরে তালা দিয়ে দেয় আর বাইরে নোটিশ টাঙিয়ে দেয়, কারণ গত 3 মাস ধরে সে কোনো বাড়ি ভাড়া দিতে পারছিল না। সে এখন চিন্তায় পড়ে যায়, এখন তার বোনকে নিয়ে সে কোথায় যাবে এত রাতে। তারপর তার বোনকে নিয়ে সে ফ্যাক্টরিতে চলে যায়। সেখানে কয়েকটা বক্স জোড়া লাগিয়ে বিছানা রেডি করে তার বোনকে ঘুম পাড়ায়। আর বোনের শরীরটাও ভালো নেই, তার উপর এভাবে এখানে বোনটাকে এনে রেখেছে। এটা ভেবে সে অনেক কান্না করে দেয়। তারপর আবার সে কাজে মনোযোগ দিয়ে দেয়। এভাবে কিছুদিন গেল। এখন তার সে ফ্যাক্টরির মালিক তাকে ডেকে বকাবকি করে, কারণ 2 মাস ধরে সে ভাড়া দিতে পারে না। এখন যদি সে টাকা না দেয় তবে ফ্যাক্টরি থেকেও বের করে দিবে। জিংহো তার থেকে সময় চাইল, সে সব টাকা পরিশোধ করে দিবে, কিন্তু মালিক তাতে রাজি হতে চায় না। জিংহোর সব রাস্তা বন্ধ হয়ে যাওয়াতে সে তার ফোনের ওই কোম্পানির ম্যানেজারের কাছে যায় আর বলে তাকে 1 লক্ষ ইয়ান ধার দেওয়ার জন্য, কিন্তু ম্যানেজার তাতে রাজি হয় না। বলে মালিকের সাথে জিংহোর যে ডিল হয়েছিল তাতে বলা ছিল জিংহোকে কোনোভাবে তারা সহযোগিতা করবে না, যা করতে হবে জিংহোকে একাই করতে হবে। জিংহো বুঝতে পারে না তার এখন কি করা উচিত। জিংহোর এখন তার মায়ের কথা খুব মনে পড়ে। সে বলেছিল তার মাকে জিংহো তার বোনের খেয়াল রাখবে সবসময়। সারা রাত বৃষ্টি হওয়াতে ফ্যাক্টরির ছাউনি নিচে পড়ে যায়। এদিকে ফ্যাক্টরির মালিক এসে বলে সে যদি 3 দিনের মধ্যে ফ্যাক্টরির টাকা পরিশোধ না করে তবে অন্য কাউকে দিয়ে দিবে। এদিকে তার কাজগুলো শেষ হতে এখন পর্যন্ত 2 সপ্তাহ লাগতে পারে। তার কর্মচারীদের সে কোনো বেতন দিতে পারেনি। যদি কাজ শেষ হওয়ার পর ওই কোম্পানির মালিক টাকা দিতে না চায় বা না দেয়
তাহলে সে এতগুলো মানুষের টাকা কিভাবে দিবে? জিংহোর বন্ধু তখন তাকে বলে যে তার কর্মচারীরা খুবই বন্ধুসুলভ, টাকা দেওয়া নিয়ে চিন্তা করতে হবে না, তারা একে অপরকে সাপোর্ট করবে। তাদেরকে ফ্যাক্টরি থেকে বের করে দিলে তারা সবাই মোবাইলগুলো নিয়ে নিজ নিজ ঘরে চলে যায় এবং তারা বাড়িতে সবাই সবার কাজ করতে থাকে। জিংহোর কোনো বাড়ি ছিল না, তাই সে একটা নার্সিং হোমে থাকতো এবং রাতে মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করত। ছোট বোনটি ভাইয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতো, কত কষ্টই করছে তার ভাই তার জন্য। এভাবে 2 সপ্তাহ কেটে যায়, আর এর মধ্যে জিংহোর সমস্ত কাজও শেষ হয়ে যায়। সমস্ত ফোনের পার্টসগুলো কোয়ালিটি চেকের জন্য পাঠানো হয়, আর কোয়ালিটি চেকের পর তাদের পুরো টিমকে ওই ইলেকট্রনিক্স কোম্পানি থেকে ডেকে পাঠায় আর তাদেরকে দেখে অভিনন্দন জানায়, কারণ সমস্ত পার্টসগুলো কোয়ালিটি টেস্টে পাশ করে যায় আর সব কাজ তারা সময়ের মধ্যে শেষ করেছিল। কোম্পানির মালিক জিংহোকে একটা প্রস্তাব দেয়। তিনি জিংহোর কোম্পানিতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কন্ট্রাক্ট নিতে চায়। জিংহো এবং তার টিম অনেক খুশি হয়ে যায় এই কথা শুনে। তাদের কষ্ট বুঝি এবার সার্থক হলো। 1 বছর পর আমরা দেখতে পাই জিংহোর বোনের অপারেশনও হয়ে গেছে। এখন সে পুরোপুরি সুস্থ। জিংহোর ফ্যাক্টরির লোক এসেছে তার বোনের সাথে দেখা করার জন্য। সবাই তখন খুব খুশি ছিল। এতদিনে সবার ভাগ্যেরও পরিবর্তন ঘটেছিল। আর এভাবে কেটে যায় কয়েক বছর। প্রায় 6 বছর পর আমরা দেখতে পাই যে সে কোম্পানিটা অনেক বড় করে ফেলেছে এবং এত বড় কোম্পানির মালিকও হয়ে গেছে। সে এখন এই কোম্পানির সিইও হয়ে গেছে আর খুব অল্প বয়সে সে এই সফলতা অর্জন করে। এভাবে মুভিটি শেষ হয়। এটি একটি শিক্ষণীয় মুভি ছিল। তাই আমাদের জীবনে যত বাধাই আসুক না কেন, হাল ছেড়ে দিলে কিন্তু চলবে না। সব বাধা অতিক্রম করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এটাই হলো জীবনের মূল লক্ষ্য। পরবর্তীতে নতুন কোনো এক্সপ্লেনেশন নিয়ে অবশ্যই আসবো আপনাদের কাছে। ততক্ষণ আমাদের পাশে থাকবেন। লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই ভালো লাগলে একটি করে কমেন্টও করে যাবেন।